ভারত থেকে রেলের ১৯টি যাত্রীবাহী কোচ আসছে। আগামী বছর ডিসেম্বরের মধ্যে আনা হবে মোট ২০০ কোচ। বাংলাদেশ সফরের ১০ দিনের মধ্যে টানা ২ দিন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের রণতরীতে নিজেদের মধ্যে সংঘর্ষে ৭ মার্কিন সেনার মৃত্যু। আমেরিকার সামরিক বাহিনী ধারণার চেয়েও দুর্বল, বলছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কমান্ডারের উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে নতুন প্রজন্মের ১৯টি লিঙ্কে হফম্যান বুশ LHB কোচ আনা হচ্ছে। বুধবার ভারতের কাপুরথালার রেল কোচ কারখানা থেকে বাংলাদেশ বগিগুলো ছাড়ার কথা রয়েছে। এতে থাকবে ৩টি শীতাতপ নিয়ন্ত্রিত শয্যাযান, ৩টি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ, ১১টি সাধারণ চেয়ার কোচ এবং ২টি বিদ্যুৎ সরবরাহী কোচ। এসব কোচ ভারত থেকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহের একটি বড় চুক্তির অংশ। ২০২৪ সালে ভারতীয় প্রতিষ্ঠান রাইটসের মাধ্যমে কোচগুলো কেনার চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারতকে প্রায় ৯১৫ কোটি ভারতীয় রুপি দেবে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে পুরো চালান সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে। গ্রামীণ শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দেশব্যাপী প্রচার অভিযান শুরু করবে ভারতের ককরোচ জনতা পার্টি CJP। আগামী ১৫ই আগস্ট ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে এই কর্মসূচি শুরু হবে। CJPর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে গেল সোমবার এ ঘোষণা দিয়ে অভিভাবকদের সরকারি স্কুলগুলোর মৌলিক সুযোগ সুবিধা নিয়ে সামাজিক নিরীক্ষা করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে গ্রাম প্রধানদের স্কুলগুলোর উন্নয়নে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ভিডিও বার্তায় অভিজিৎ দীপকে জানান, মহারাষ্ট্রের হিঙ্গোলি গ্রাম থেকে এ প্রচার অভিযান শুরু করবেন তিনি। সেখানে গ্রামের সরপঞ্চের কাছে সরকারি স্কুলগুলোর উন্নয়নের জন্য অনুরোধ জানাবেন। ভারতের পশ্চিমবঙ্গের হাবড়ায় বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা থেকে পাকিস্তানি এক নাগরিককে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF। তার নাম রানা রউফ। পুলিশের দাবি, ওই ব্যক্তি সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গি ও গুপ্তচর। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর সঙ্গে তার যোগাযোগ আছে। ২০১২ সালের দিকে তিনি নেপাল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করেন। এরপর ভারতীয় জাল পরিচয়পত্র ব্যবহার করে কলকাতায় কাঠ মিস্ত্রির কাজ করতেন। তার দায়িত্ব ছিল ভারতীয় সেনা, রেল, নৌবাহিনী সম্পর্কে ISI-এর কাছে তথ্য পাচার করা। তার মোবাইল ফোনে একাধিক পাকিস্তানি নম্বরে কথোপকথনের তথ্য এবং সেনা, নৌ ও রেল সংক্রান্ত ছবি পাওয়া গেছে। বাংলাদেশ সফরের ১০ দিনের মধ্যে টানা ২ দিন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তবে এসব বৈঠকে নির্দিষ্ট কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানাননি তিনি। বলেছেন, ২ দফার আলোচনাতেই ভারত ও যুক্তরাষ্ট্রের সামগ্রিক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের অংশীদারিত্বের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে। বাণিজ্য, পারস্পরিক সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ ও উদীয়মান প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে উভয় দেশ কাজ করছে। দোভালের সঙ্গে বৈঠকের পর এক্স পোস্টে গোর জানিয়েছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের নৌ সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন। এমন খবর জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি ও তাসনিম নিউজ। প্রতিবেদনে জানানো হয়েছে, রণতরীটি ভারত মহাসাগরে টানা ২৬৩ দিন ধরে মোতায়েন আছে। ২০৮ দিনই তারা নিরবিচ্ছিন্নভাবে ঘুরেছে। দীর্ঘদিন সাগরে অবস্থানের কারণে নৌ সদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। তাদের সমস্যা দেখতে US সেন্ট্রাল কমান্ডের প্রধানের একজন উপদেষ্টা রণতরীটিতে যান। এ সময় ক্ষুব্ধ নৌ সদস্যরা তাকে দোধ্বনি দেন, পানির বোতল ছুঁড়ে মারেন। এক পর্যায়ে নৌ সদস্যদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষেই হতাহত হয়। আমেরিকার সামরিক বাহিনী ইরানের ধারণার চেয়েও দুর্বল, এমন দাবি করেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডারের উপদেষ্টা মোহাম্মদ রেজা নাকদি। বুধবার সংবাদ মাধ্যম PBSকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান,
মার্কিন বাহিনী অনেক বেশি দুর্বল, নিজেদেরকে এখন পর্যন্ত আমরা বিজয়ী দাবি করে তিনি বলেন ভবিষ্যতেও এই বিজয়ের ধারা বজায় থাকবে। সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে তাদের অভিজ্ঞতা তত বাড়ছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের বাস্তব কৌশল শেখার কোনো সুযোগ আগে তাদের ছিল না। গত 5 মাসের চলমান পরিস্থিতিতে তারা সেই অভিজ্ঞতা অর্জন করেছেন, মার্কিন বাহিনীর দুর্বলতা পর্যবেক্ষণ করেছেন। লোহিত সাগরে খাদ্য সামগ্রী বহনকারী একটি অসামরিক বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলার কঠোর নিন্দা জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, নির্দোষ মানুষের জীবন বিপন্নকারী এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, নৌ চলাচলের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি। পাকিস্তান সরকার হামলার বিস্তারিত তথ্য ও সার্বিক পরিস্থিতি জানতে সৌদি কর্তৃপক্ষ এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সাথে যোগাযোগ করছে। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। মঙ্গলবার বাব এল মান্দের প্রণালীতে পরিচালিত ওই হামলায় 6 জন নিহত ও 10 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 3 জন পাকিস্তানি নাগরিক নিহত এবং 1 জন আহত হয়েছেন। গাজা ভূখণ্ডের যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা সংক্রান্ত মার্কিন পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে নেতানিয়াহু এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মধ্যে চরম মতবিরোধ সৃষ্টি হয়েছে। সোমবার ইসরায়েলের চ্যানেল 14-এর প্রতিবেদনে জানানো হয়েছে, আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগীদের নিয়ে প্রস্তুত করা মার্কিন পরিকল্পনায় নেতানিয়াহু বাধা সৃষ্টি করেছেন, এমনই অভিযোগ করেছেন কুশনার। উল্লেখ্য, গাজায় নতুন শাসন ব্যবস্থা নিয়ে আমেরিকা দ্রুত পদক্ষেপ নিতে চাচ্ছে, তবে নেতানিয়াহু বলছেন কোনো রাজনৈতিক কিংবা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আগে তার দেয়া নিরাপত্তা শর্ত পূরণ করতে হবে। নেতানিয়াহু কুশনারকে জানিয়ে দিয়েছেন, গাজা স্ট্রিপকে পুরোপুরি সামরিক মুক্ত করা না হওয়া পর্যন্ত ইসরায়েল সেখানে কোনো শাসন ব্যবস্থা মেনে নেবে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব দিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার ভাষণে বলেছেন, তাদের প্রস্তাবগুলো মার্কিন পক্ষের কাছে হস্তান্তর করেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 5ম বছরে পদার্পণ করার প্রেক্ষাপটে মার্কিন মধ্যস্থতায় শান্তি আলোচনা স্থগিত থাকার মধ্যে এই নতুন প্রস্তাব দেওয়া হলো। গেল জানুয়ারি ও ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ 3 দফা শান্তি আলোচনায় অংশ নিয়েছিল। কিন্তু ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে মনোযোগ গিয়েছিল। এ কারণে আলোচনা থমকে যায়। সিরিয়ার কুনেইত্রা অঞ্চলের গ্রাম অঞ্চলে হামলা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী, সেখানে একটি সামরিক তল্লাশি চৌকি স্থাপন করেছে। মঙ্গলবার স্থানীয় সংবাদ মাধ্যম আল ইখবারিয়া টিভি চ্যানেলে জানিয়েছে, কুনেইত্রার উত্তরাঞ্চলীয় গ্রামীণ এলাকা হামিদেহ গ্রামের চারপাশে কৃষি জমিতে ইসরায়েলি দখলদার বাহিনী 3টি গোলা নিক্ষেপ করেছে। ওই প্রদেশেরই কুদনায় ইসরায়েলি একটি অস্থায়ী সামরিক চেকপোস্ট বসিয়েছে। কিছুদিনের মধ্যে যৌথ সামরিক মহড়া করবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র, এমন প্রস্তুতি নিচ্ছে দেশ দুটি। সেই প্রস্তুতির মধ্যে পূর্ব সাগরে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এটি সপ্তাহের মধ্যে দ্বিতীয় উৎক্ষেপণ। বুধবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি দেশটির পূর্ব উপকূলের ওয়ানসান এলাকা থেকে ছোঁড়া হয়েছে। এটি 700 কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করেছে। ইয়নহাপ বার্তা সংস্থার বরাতে জানা যায়, স্বল্প পাল্লার এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা যৌথভাবে বিশ্লেষণ করছে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গত বৃহস্পতিবারও উত্তর কোরিয়া পূর্ব সাগরে একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তীব্র নিন্দা জানিয়েছেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি। তিনি বলেছেন, এই পদক্ষেপ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন, জাপান ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা অফিসও গভীর উদ্বেগ জানিয়ে উত্তর কোরিয়াকে উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে। ঘটনার পরপরই এনএসও একটি জরুরি বৈঠক করেছে। বৈঠকে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় কোম্পানি টাটা সন্সের চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এন চন্দ্রশেখরন। তার এই ঘোষণার পরপরই শেয়ার বাজারে টাটা গ্রুপের 26,800 কোটি রুপিরও বেশি বাজার মূল্য কমে গেছে। কেমিক্যাল, মোটরযান, তথ্য প্রযুক্তি, টেলিযোগাযোগ, বিদ্যুৎ, ভোক্তাপণ্য এবং আতিথেয়তা সহ বিভিন্ন খাতে কাজ করে টাটা গ্রুপ। এক বিবৃতিতে চন্দ্রশেখরন জানিয়েছেন, বোর্ডের একজন সদস্য তার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তে সমর্থন না দেওয়ায় তিনি সরে দাঁড়াবেন। উল্লেখ্য, চেয়ারম্যান হিসেবে চন্দ্রশেখরনের বর্তমান মেয়াদ শেষ হবে 2027 সালের 20 ফেব্রুয়ারি তারিখে। বুধবার এসব তথ্য জানিয়েছে ভারতীয় এনডিটিভি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাউন্ন টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।